দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের পিএসটি এসএলএসটির যে ক্লাস আমি নিয়ে এসেছি। আজকে অনার্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা পড়াবো, সেটা হচ্ছে রুশ বিপ্লব। আমি আগেই বলে রাখি যে এই রুশ বিপ্লব অনার্সের এই পার্টিকুলার চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে পরবর্তীকালে যখন আমাদের এই নাৎসিবাদ, ফ্যাসিবাদ এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তাকেও কিন্তু রিলেট করে যায়। ঠিক। এবং ফরাসি বিপ্লবের পরে যদি বলা হয় বড় বিপ্লব, মানে একটা বৃহৎ বিপ্লব, আন্তর্জাতিক মানে বিপ্লব, সুদূর প্রসারী বিপ্লব, সেটা কিন্তু আমাদের রুশ বিপ্লব। আজ ২০২৫ সাল, এই যুগেও এই প্রভাব থেকে আমরা কেউ বেরোতে পারিনি। সমাজতন্ত্রের যে ভাবনা, এই সমাজতন্ত্রের ভাবনা যে বিপ্লবের মাধ্যমে আমাদের এসেছিল, সেটা অবশ্যই কিন্তু মনে রাখবে তোমরা, রুশ বিপ্লবের মাধ্যমে এসেছে। এবার আমরা এই রুশ বিপ্লবের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, মানে প্রেক্ষাপট প্রথমে আলোচনা করব, এবং প্রেক্ষাপটের তরফ থেকে আমরা আলোচনা শুরু করে দেব কিভাবে রুশ বিপ্লব আমাদের প্রভাবিত করেছিল আন্তর্জাতিক রাজনীতি। ঠিক। আমরা নিশ্চয়ই জানি যে জারের শাসনের সময় যেভাবে মানুষ নিষ্পেষিত এবং শোষিত হয়েছিল, এবং সেই নিষ্পেষণ এবং শোষণের হাত থেকে বাঁচার জন্য মানুষের যে স্পৃহা ছিল বেরিয়ে আসা, এবং তার জন্যই তারা যে আন্দোলন করেছিল, সেটা কিন্তু একটা সর্বজন গ্রাহ্য আন্দোলনে পরিণত হয়েছিল। তৎকালীন সোভিয়েত রাশিয়া পেরিয়ে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে, এবং সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল এশিয়ান কান্ট্রিগুলোকে, মানে এশিয়ার সেই সব কান্ট্রি যারা বৃহৎ কান্ট্রি, কিন্তু পপুলেশন বেশি, লোক সংখ্যা বেশি, কিন্তু অসম্ভব দারিদ্র। এবং এই সমাজতন্ত্রের দ্বারা আমাদের ভারতবর্ষ কিন্তু প্রভাবিত হয়েছে। চলো আমরা শুরু করছি এই রুশ বিপ্লবের প্রবাহ। আমরা রুশ বিপ্লব প্রবাহ এই শব্দটা ইউজ করছি, যে শব্দটাকে একসময় আমাদের কমিউনিস্টরা ইউজ করত। কি ছিল এই রাশিয়ার প্রেক্ষাপট? এই রাশিয়ার এই প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমাদের দেখতে হবে যে এই মীর, তাই তো, জারের শাসন, দুমা, এবং তারপর আমাদের একটা সমাজ বিপ্লবের ডাক দিয়ে লেনিন যেভাবে শুরু করলেন, এবং সেই বিপ্লবটা একটা থিসিস, যেমন একটা এপ্রিল থিসিস ছিল, সেইভাবে বিপ্লব সম্পন্ন হওয়া। রাশিয়ার আমাদের মন্ত্রী, অর্থমন্ত্রী কেরেনস্কির শাসন থেকে বেরিয়ে আসা, নতুনভাবে আমাদের এই কোলখোজ সিস্টেম করা, যৌথ খামার সৃষ্টি করা, এবং প্রাবদা বলে একটা ম্যাগাজিনের মাধ্যমে লেনিন যেভাবে তুলে ধরেছিল সোভিয়েত রাশিয়ার অবস্থাকে, এবং সেটা আন্তর্জাতিক রাজনীতিতে একটা সুদূর প্রভাব বিস্তার করেছিল। যাই হোক, এভাবে আমরা একটু পয়েন্ট করে নিই যে আমাদের এই রুশ বিপ্লবের কি কি জিনিস পড়তে হবে। আমরা দেখব যে বিপ্লব পূর্ব রাশিয়ার অবস্থা। দ্বিতীয়, বিশ্ব রাজনীতি ও যুদ্ধে রাশিয়ার অবনমন। ৩ নম্বর, সমাজতান্ত্রিক ভাবনায় রুশ বিপ্লব। ৪ হচ্ছে বিপ্লবকালীন যুদ্ধ। বিপ্লবকালীন যুদ্ধ মনে থাকবে। তাহলে বিপ্লব পূর্ব রাশিয়ার অবস্থা,
বিশ্ব রাজনীতি ও যুদ্ধে রাশিয়ার অবনমন, সমাজতান্ত্রিক ভাবনায় রুশ বিপ্লব এবং বিপ্লবকালীন যুদ্ধ। এই ৪ টে মেইন পয়েন্ট এবং তার সঙ্গে ৫ নম্বর পয়েন্ট যাবে আমাদের কি বলবো লেখক দের অবদান। লেখক বা দার্শনিকদের অবদান দেখো, আমাদের লিও টলস্টয় লেখককে তার লেখায় যে দর্শন সৃষ্টি করেছিল, তাই তাকে একজন দার্শনিক লেখক আমরা অবশ্যই বলতে পারি। এবং এই ধারায় এই প্রবাহে রাশিয়ান বিপ্লবটা কিন্তু সম্পন্ন হয়েছিল। তাহলে আমরা দেখে নিই যে রাশিয়ার অবস্থা কিরকম ছিল যখন এই ডেকাব্রিস্ট বা ডিসেম্বরিস্ট বিদ্রোহ হয়। আমাদের যার প্রথম নিকোলাস, তার এই অপশাসনের সময় আমাদের কি হয়, এই একটা বিপ্লবকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল। যার প্রথম নিকোলাসে প্রতিক্রিয়াশীল শাসনের বিরুদ্ধে ১৯২৫ খ্রিস্টাব্দের ২৬শে ডিসেম্বর রাশিয়ার গুপ্ত সমিতির সদস্যরা এক বিদ্রোহ সংগঠিত করে। ঠিক কি বললাম, রাশিয়ার গুপ্ত সমিতির সদস্যরা, ঠিক আছে, ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বলে এই বিদ্রোহটাকে আমরা ডেকাব্রিস্ট বা ডিসেম্বরিস্ট বিদ্রোহ বলে থাকি। ইউরোপের উদারনৈতিক ভাবধারায় উদ্বুদ্ধ এই বিপ্লবীদের উদ্দেশ্য ছিল জারের স্বৈরতন্ত্রকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত করা এবং ভূমিদাস প্রথার উচ্ছেদ করা। কি বললাম, ভূমিদাস প্রথার উচ্ছেদ করা। তাহলে সার বা ভূমিদাস সে সময় যে ছিল তখনও তার উচ্ছেদ হয়নি, সে উচ্ছেদ করার চেষ্টা ওরা করেছিল। অ্যাকচুয়ালি মনে রাখবে যেটা, যে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ করে দিয়েছিল, এটা আমরা জানি, তাই তাকে জার দ্য লিবারেটর বা মুক্তিদাতা জার আমরা বলি। ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় এবং ১৯১৯ খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, সেই সময় যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতির মধ্যে একটা জিনিস জানবে যে রাশিয়া ১৯০৫ খ্রিস্টাব্দে যুদ্ধে পরাস্ত হয়েছিল জাপানের কাছে, এবং জাপানের মতো একটা দেশ রাশিয়ার মতো একটা বৃহৎ দেশকে হারিয়ে দিল। এটা একটা বড় রকমের বার্তা পৌঁছে দিল ইউরোপিয়ান দুনিয়া এবং অবশ্যই এশিয়ার মানুষদের কাছে। তো রাশিয়া সেখান থেকে যে ঘুরে দাঁড়াতে সময় নিল এবং বিপ্লব সেটাকে সম্পন্ন করেছিল, মানে লেনিনের নেতৃত্বে বিপ্লব সেটা কিন্তু সম্পন্ন করেছিল। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে, মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র। ঠিক, এই যার দ্বিতীয় আলেকজান্ডার ১৯শে ফেব্রুয়ারি, সময়টা হচ্ছে ১৮৬১। ঠিক আছে, রবীন্দ্রনাথ যে বছর জন্মগ্রহণ করেছিল, সমগ্র রাশিয়া থেকে ভূমিদাস প্রথায় উচ্ছেদ করেন। এই আইনটি মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র নামে পরিচিত। এই আইনটি ছিল বৈপ্লবিক এবং চিরাচরিত ঐতিহ্য থেকে অবশ্যই একটি বিচ্ছেদ, তাই তো? আচ্ছা, এবার বিচ্ছেদ না বলে বিচ্ছিন্ন। ঠিক আছে, এবং এখানে বলে দিই যে আমাদের যুগ যুগ ধরে যে রাশিয়াতে এই ভূমিদাস প্রথা ছিল, সেই প্রথাটার উচ্ছেদ করেছিলেন হচ্ছে আমাদের এই ভদ্রলোক। এবার তাকেই মুক্তিদাতা জার বলা হয়, এটাও জানবে। এই জার দ্বিতীয় আলেকজান্ডারকেই মুক্তিদাতা জার বলা হয়, যেহেতু তিনি মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র জারি করেছিল। এবার আসছে মিল। এই কোশ্চেনটা দেখবে পাশে, এই পাঁচটি বলছে অনার্স পোস্ট গ্রাজুয়েশনে আমাদের কোশ্চেনটা দিয়েছিল। এটা তো অনার্সেরই টপিক, খুব সম্ভবত ২০০৯। মির হলো রাশিয়ার গ্রাম্য সমিতি, মনে থাকবে, মির হচ্ছে রাশিয়ার গ্রাম্য সমিতি। এই মিরের যে প্রধান একজন থাকতো এবং ওদের আন্ডারে যে সেনারা ছিল কসাক সেনা, তাই তো, জারের সেনা, কসাক সেনা, এরা প্রচন্ড অত্যাচারী ছিল। ভূমিদাসরা আগে ছিল জমিদারের অধীন, তাই তো, জমিদাররাই ওদের উপরে কার সমস্ত কিছু কায়েম করত, শক্তি কায়েম করত, তাই তো, অধিকার কায়েম করত। ৬১ সালে যখন মুক্তি পেল, যখন জমিদারের পরিবর্তে তাদের উপর মীরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। ঠিক, এবার যে অবশিষ্ট যার যাদের মুক্তি দেওয়া হয়েছিল তাদের উপরে কায়েম করলো কারা, মীর বা গ্রাম্য সমিতি। মীর তাদের উপর কর ধার্য করত, রাষ্ট্র আরোপিত কর আদায় করত
এবং মীরের নির্দেশ ছাড়া তারা গ্রামান্তরে যেতে পারতো না। মানে মীর আবার তাদের ওয়ান কাইন্ড অফ একটা দাসে পরিণত করলো, তাদের আজ্ঞাবহতে পরিণত করলো, তাদেরকে গ্রামের বাইরে যেতে দিল না। তাহলে মুক্তিযোদ্ধা যার 1861 সালে যা করলো, আবার দেখো অন্যভাবে সেই দাসদের ওপর অত্যাচার ফিরে এলো। ঠিক এবার দেখো জেমস টবো, তাই তো জেমস টবো কে ছিল, যার দ্বিতীয় আলেকজান্ডারের জাততন্ত্রের ক্ষমতা খর্ব না করে জনসাধারণকে কিছুটা স্বায়ত্তশাসন দানে উদ্যোগী হন। ঠিক আছে, এবার যার দ্বিতীয় আলেকজান্ডার তার জারতন্ত্রটাকে তুলে দিল না, কারণ এটা একটা স্বৈরাচারী ক্ষমতা, তাই তো, বরং জনসাধারণের হাতে তুলে দিল কি, জনসাধারণকে দিল স্বায়ত্তশাসন। এই 1864 খ্রিস্টাব্দে এই যে আইনটা পাস হলো, এটা হচ্ছে জেমস টবো আইন। ঠিক আছে, জেমস টবো আইন। নবগঠিত প্রাদেশিক পরিষদ জেমস টবোর হাতে রাস্তাঘাট নির্মাণ, সেতু সংরক্ষণ, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষির উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, স্থানীয় কর, এগুলোর দায়িত্ব রয়ে গেল। মনে থাকবে? বেশ। এবার দেখো জেমস টাওয়ার পরে এলো হচ্ছে নিহিলিস্ট। নিহিলিস্ট আর নারদনিক দুটো খুব গুরুত্বপূর্ণ আন্দোলন। এই নিহিলিস্ট আন্দোলনটাও কিন্তু হয়েছিল যার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে। এই নিহিলিস্টরা আন্দোলন করেছিল যারা চরমপন্থী রাজনৈতিক মতবাদের প্রসার ঘটাতো। তাহলে রুশ বিপ্লবের সময় যারা চরমপন্থী ছিল এবং রাজনৈতিক একটা মতবাদ বা প্রসার, রাজনৈতিক মতবাদের একটা প্রসার ঘটাতো চরমপন্থী উপায়, তাদের কিন্তু আমরা বলতাম কি নিহিলিস্ট। এবং নিহিলিস্টের যে আন্দোলন, মানে চরমপন্থীদের যে আন্দোলন, তাকে আমরা নিহিলিস্ট আন্দোলন বলতাম। নিহিলিস্টরা কি বলেছিল, জারতন্ত্র, ক্যাথলিক চার্চ, রাষ্ট্র, প্রচলিত সর্বপ্রকার সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করতে ওরা বদ্ধপরিকর ছিল। ঠিক আছে, ওরা সম্পত্তির ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা, সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিল। কি বললাম, সম্পত্তির ব্যক্তিগত মালিকানার বদলে ওরা কি বলেছিল, যৌথ মালিকানার কথা। ঠিক, লক্ষ্য করে দেখো আমাদের এই একই ধারায় একই পথে আমাদের এগিয়ে গিয়েছিলেন কিন্তু আমাদের লেনিন, তাই তো। বেশ, এবং তারা জারতন্ত্রের ধ্বংস সাধন চেয়েছিল। তাহলে একটা প্রশ্ন করে যে কারা নিম্নলিখিত রাজনৈতিক মতবাদীদের মধ্যে কারা তোমার জারতন্ত্রের অবসান চেয়েছিল? উত্তর কি হবে? এই নিহিলিস্ট। নিহিলিস্ট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় দেয়। নিহিলিস্ট যতদূর মনে পড়ে আমাদের 2 সালে পরীক্ষায় দিয়েছিল। নিহিলিস্টের সঙ্গে আমি কি বলেছিলাম, নিহিলিস্ট পড়লে আমাদের আবার নারদনিক পড়তে হয়। নারদনিক খুব ইম্পর্টেন্ট। তাহলে নারদনিকে কি আছে, নারদনিক ভালিয়া বা গণ ইচ্ছা। তাহলে জনগণের যেটা ইচ্ছা তাকে রুশ ভাষায় বলা হতো নারদনিক ভালিয়া। এবং রাশিয়ার জারতন্ত্র বিরোধী একটা কি বললাম, গুপ্ত সমিতি। তাহলে নারদনিক আন্দোলনটা হচ্ছে জনগণের ইচ্ছার ওপর, জনগণের ইচ্ছের ওপর নির্ভর করে, ঠিক আছে, বা ভিত্তি করে যে গুপ্ত সমিতির আন্দোলন হয়েছিল, তাই হচ্ছে আমাদের নারদনিক আন্দোলন। এটাকে আমরা এক কথায় বলি জনগণের আন্দোলন। এর মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদের মাধ্যমে জারতন্ত্রের উচ্ছেদ। কারণ আমরা দেখেছিলাম অনেকবার অ্যাটেম্প্ট হয়েছিল জারকে হত্যা করা। ঠিক, যদি তোমরা আমাদের এই বিখ্যাত লেখক লিও টলস্টয়ের ছেলে পুত্র, ঠিক আছে, অ্যালেক্সি টলস্টয়, তার যদি লেখা পড়ো, সেখানে তোমরা পাবে হচ্ছে বিপ্লবের এই ছবিটা। ক্লিয়ার? বা আমাদের যখন আমরা দেখি এই যে অ্যানা ক্যারেনিনা বা এই ধরনের যে লেখাগুলো ছিল আমাদের লিও টলস্টয়ের, পাওয়ার অফ ডার্কনেস, এখানেও কিন্তু এই জারতন্ত্রের ছায়াটা ছিল। ক্লিয়ার? বলশেভিক আর হচ্ছে মেনশেভিক। বলশেভিক মেনশেভিক এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। যেটা বলছে যে 1898 খ্রিস্টাব্দে রাশিয়ার মার্ক্সীয় ভাবাদর্শে উদ্বুদ্ধ সোশ্যাল ডেমোক্রেটিক দল, কি নাম বললাম,
সোশ্যাল ডেমোক্রেটিক দল, এরা কিন্তু পাওয়ারে এসছিল। ঠিক আছে, ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়। বেশ 1903 খ্রিস্টাব্দে এই দলটি বলশেভিক ও মেনশেভিক নামে দুই গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। ঠিক আছে, বেশ, তাহলে এই বলশেভিক আর মেনশেভিক যে দুটো দল ছিল, এরা আমাদের কারা চরমপন্থায় বিশ্বাসী আর কারা নরমপন্থায় বিশ্বাসী সেটাও আমি তোমাদের বলবো। যেমন জিওনিস্ট আর জ্যাকোবিন দেখেছিলাম, তেমন এখানে কি বললাম, বলশেভিক আর মেনশেভিক দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। এবার এই বলশেভিক, যার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তাহলে রুশ ভাষায় বলশেভিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তাদের লক্ষ্য ছিল কি? বিপ্লব। তাহলে বিপ্লবকে চেয়েছিল যারা, তারা হচ্ছে বলশেভিক। তাহলে লেনিন যে বিপ্লবটা করেছিল সেটা হচ্ছে অবশ্যই বলশেভিক বিপ্লব। লেনিন যে যুদ্ধ করেছিল সেটা হচ্ছে বলশেভিকদের হয়ে যুদ্ধ করেছিল। ঠিক মনে থাকবে। আর লেনিনের যে বিপ্লব সম্পন্ন হয়েছিল সেটা ছিল আমাদের বলশেভিক বিপ্লব। এবার দেখো, এখানে তাদের লক্ষ্য কি ছিল? বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন। তাহলে আমাদের যে জারতন্ত্রে যেটা চলছিল তার পরিবর্তন করতে গেলে আমাদের কাছে বিপ্লব ছাড়ার কোনো রাস্তা ছিল না, এবং সেই বিপ্লব ঘটানোর জন্য একটা সংখ্যাগরিষ্ঠের সমর্থন দরকার ছিল, যেটা বলশেভিকরা করে দেখিয়েছিল। ঠিক, এবার দেখো, মেনশেভিক কর্তার অর্থ হচ্ছে সংখ্যালঘিষ্ঠ, একদম যারা সংখ্যায় কম এই ব্যক্তি, এবং সংখ্যালঘিষ্ঠ ব্যক্তি মানেই আমাদের কি বলবো, একটা ওরাও গণতন্ত্র চাইতো, কিন্তু একটা কি প্রসেসে, তাই তো? প্রসেসে কিরকম প্রসেস? একটা সংসদীয় গণতন্ত্র চাওয়া, তার জন্য যে প্রসেস দরকার সেই প্রসেস। তাহলে ওরা হচ্ছে সংখ্যালঘিষ্ঠ। ঠিক, মেনশেভিক তারা চাইতো সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন। ঠিক আছে, কি বললাম? সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন। ঠিক, মনে থাকবে। এবার আসছে দুমা। তাহলে দুমা কি? দুমা সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। দুমা হলো জার শাসিত রাশিয়ায় জাতীয় পরিষদ বা পার্লামেন্ট। কি বললাম? জার শাসিত রাশিয়ার পরিষদ বা পার্লামেন্ট। তাহলে ডুমা পরীক্ষায় দেয়। ডুমা কি? ডুমা হচ্ছে জার শাসিত রাশিয়ার পার্লামেন্ট। এবার এরা কি করত? এদের মধ্যে স্বেচ্ছাচারিতা ছিল, যদিও জার দ্বিতীয় আলেকজান্ডার অনেক কিছু পাওয়ার অনেক নমনীয় করেছিল, তাই না? সেটা ওই কি বলবো, স্বৈরতন্ত্র থাকলেও তার মধ্যে অনেকটাই সংসদীয় সংসদীয় ব্যাপারটা ছিল। 1905 সালে বিপ্লবের পর অক্টোবর ঘোষণাপত্র দ্বারা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গঠিত ডুমার হাতে সরকারি নীতি নির্ধারণের দায়িত্ব অর্পিত হয়। তার 5 সালে যে বিপ্লবটা হয়েছিল সেটা আমরা জানি, অক্টোবর মাসে বিপ্লব। এবং সেখানে কি হয়েছিল? এই সার্বজনীন যে ভোটাধিকার, মানুষের যে নিজস্ব ভোটাধিকার, সেই ভিত্তিতে ডুমার হাতে চলে গেল কি? সরকারি নীতি নির্ধারণের দায়িত্ব। ঠিক, এবার যার কিছু করতে পারছে না, যার সব দায়িত্ব চলে গেল কারাতে? আমাদের ডুমার হাতে। 1906 সালে ডুমার প্রথম অধিবেশন বসে, এবং এখানে যা হয়, প্রথম যা গঠিত হলে বিশৃঙ্খল হবেই, এবং যেখানে বলশেভিক মেনশেভিক দল রয়েছে, রাজার শাসনের লোক রয়েছে, যারা ভূমিদাসকে পছন্দ করছে, তাদের কাছে কখনো এটা ভালো মনে হবে না। এবং যেটা হলো সেটা হচ্ছে একটা ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়ে এর কর্তৃত্ব নাশ করে কৃষকদের সুবিধা করে দেওয়ার কথা উঠল। ঠিক, তাহলে ডুমার কর্তৃত্ব কি হলো? মানে ডুমার অনেক ত্রুটি থাকলেও ওরা কৃষকদের একটা সুবিধে করেছিল, যেমন এই কোলখোজ ব্যবস্থা, তাই তো? কৃষকদের বন্ধা জমির ওপরে কোনো রকম ভাবে এই ট্যাক্সের ব্যাপারে অনেক নমনীয় হওয়ার কথা বলা হয়েছিল। ঠিক, এবং আস্তে আস্তে যেটা গেছিল লেনিনের সময় যৌথ খামার ব্যবস্থাতে, সেখানে কৃষকদের মধ্যে জমিটাকে অ্যাভারেজ করা হয়েছিল। যার প্রচুর প্রোডাক্টেবল ল্যান্ড, মানে ফলনশীল যার জমি ছিল, তার অনেকটাই সাফল্য ভোগ করেছিল যার কাছে ফলনশীল জমি ছিল না। ঠিক, মনে রাখবে, এটা রাশিয়ার পক্ষে সত্যিকারের একটা বড় বিপ্লব ছিল, এবং যে বিপ্লবের রোল মডেল অনেকটাই অনুসরণ করার চেষ্টা করেছিলেন 1949 সালে আমাদের চীনের যে ইন্ডিপেন্ডেন্ট চীন, যিনি করেছিলেন আমাদের মাও জেডং বা মাও সেতুং। বেশ,
এবার অক্টোবর ইস্তাহার বা অক্টোবরের ঘোষণাপত্র, এটা খুব ইম্পর্টেন্ট। অক্টোবরের ঘোষণা হলেই তুমি জানবে 1905 সাল। দেখো 1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের যে ভয়াবহতা ছিল, আমরা কি দেখেছিলাম? যার নিকোলাসের আপোষ নীতি গ্রহণ, আবার হেরেছিল জাপানের কাছে, তাই তো? তার পুরোপুরি কি বলবো, রাশিয়ার মানে জার শাসনের যে ভাবমূর্তির তলানিতে সে ঠেকেছিল। ঠিক আছে, উনি আপোষের নীতি গ্রহণ করলেন এবং 1905-এর 30শে অক্টোবর এক ঘোষণাপত্র জারি করে কিছু শাসন সংস্কারের কথা উনি বললেন। এই ঘোষণাপত্র অক্টোবরের ইস্তেহার। তাহলে যার যখন ঘোষণাপত্র জারি করলো, শাসন সংস্কারের কথা বলল, সেটা 30শে অক্টোবর 1905 সালে, তার জন্য নাম হলো অক্টোবরের ইস্তেহার। ঠিক আছে, এতে রুশ নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে দুমা গঠন এবং অন্যান্য কিছু সুযোগ সুবিধার কথাও কিন্তু এখানে বলা হলো। মনে রাখবে, অন্যান্য কিছু সুযোগ সুবিধার কথাও এখানে বলা হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? অক্টোবরের ঘোষণাপত্র বা অক্টোবরের ইস্তেহার। এবার আসছে রক্তাক্ত রবিবার। মনে থাকবে, রক্তাক্ত রবিবার। তবে রক্তাক্ত রবিবারের যে ঘটনাটা আমাদের ঘটেছিল, সেক্ষেত্রে আমি ছোট্ট করে একটা কথা বলি। সেই রক্তাক্ত রবিবারে আমরা যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের ফাদার জ্ঞাপন, তাই তো? ফাদার জ্ঞাপনের নেতৃত্বে এই প্রতিবাদী লোকেরা যখন আমাদের জারের প্রাসাদের দিকে লক্ষ্য রেখে ওরা এগিয়ে গিয়েছিল, তখন আমাদের কি হয়েছিল? জারের পুলিশরা গুলি চালিয়েছিল এবং এই গুলিতে প্রচুর মানুষ মারা যায়, তাই তো? রুশ জনবাসী মারা যায় এবং এই ঘটনাটা আমরা যেদিন ঘটেছিল রবিবার ছিল এবং এটাকে আমরা রক্তাক্ত রবিবার বলি। এবং এখানে পরবর্তীকালে অনেকে বলেন যে ফাদার জ্ঞাপনে নাকি খবরটা দিয়ে দিয়েছিল এবং ফাদার জ্ঞাপনের খবর পাওয়ার জন্য ওদেরকে গুলি করে মারা হয়েছে। যাই হোক, এখানে একটু বলে দিই, 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি, যেটা হচ্ছে 22শে জানুয়ারি রুশ ক্যালেন্ডার অনুযায়ী, ঠিক? তাহলে 1905 খ্রিস্টাব্দে তোমরা লিখবে জানুয়ারি মাসে পেট্রোগ্রাড শহরে ফাদার জ্ঞাপন নামে এক ধর্মযাজকের নেতৃত্বে প্রায় 6,000 শ্রমিক, এই যে সাধারণ মানুষের কথা বললাম, 6,000 শ্রমিক, তারা কি করেছিল? শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করেছিল, জারের শীতকালীন প্রাসাদের দিকে অগ্রসর হয়েছিল। জারের পুলিশ তাদের উপর গুলি চালালে সহস্রাধিক শ্রমিক এতে হতাহত হয়। এই ঘটনাটা রক্তাক্ত রবিবার নামে খ্যাত। ঠিক আছে, মনে থাকবে। তাহলে শ্রমিকদের নিয়ে একজন যাজক ফাদার জ্ঞাপন যখন শীতকালীন প্রাসাদের দিকে এগিয়ে গেলেন, ঠিক সেই সময় কিন্তু পেট্রোগ্রাড, তাই তো, শীতকালীন প্রাসাদ, এগিয়ে গেলেন, তখন গুলি চালানোতে এই লোকগুলো মরল। যখন এই ঘটনাটা কি বলবো, একটা বিশেষ বার্তা পৌঁছে দিল। 5 জানুয়ারিতে এই ঘটনাটা বলতে পারো রক্তাক্ত রবিবার হচ্ছে একটা তোমার স্টেপ, রুশ বিপ্লবের একটা খুব বড় স্টেপ, যখন সাধারণ মানুষ মানে শ্রমিক শ্রেণীর এরকমভাবে মৃত্যু। নেক্সট, তারপরে আমরা চলে গেলাম 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বা ডেস রিহার্সাল। এই কথাটা অ্যাকচুয়ালি বলেছিল লিও ট্রটস্কি। মনে থাকবে, এই কথাটা বলেছিলেন হচ্ছে লিও ট্রটস্কি। এবার লিও ট্রটস্কি যে বার্তাটা পৌঁছে দিয়েছিল, যে রুশ বিপ্লবের ড্রেস রিহার্সাল বা রুশ বিপ্লবের মহড়া, সেটা কি? যখন 5-এর আমাদের বিপ্লবটা শুরু হয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম কি, যে জারে স্বৈরতন্ত্র, সামাজিক বৈষম্য, শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে রাশিয়ার শ্রমজীবী মানুষ প্রবল গণ আন্দোলন শুরু করেছিল। ঠিক, প্রবল গণ আন্দোলন শুরু করে এবং বিপ্লবী নেতা ট্রটস্কি 1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবকে 17 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া বা ড্রেস রিহার্সাল বলে অভিহিত করলেন। লেনিন বলেন যে 1905-এর বিপ্লবের মহড়া ব্যতীত 1917-র বিপ্লব কখনোই সফল হতো না। ঠিক আছে, মনে থাকবে, 5-এর বিপ্লবের যদি এই মহড়া না থাকতো, তাহলে 17 খ্রিস্টাব্দের এই বিপ্লবটা সম্পন্ন হতো না। ঠিক আছে,
এবার দেখো, যেটা পাঁচের আমাদের মহড়া বলছি, সেটা হচ্ছে শ্রমজীবী মানুষের প্রবল গণ আন্দোলন। এবার শ্রমজীবী মানুষের গণ আন্দোলন, যার বহিঃপ্রকাশটা আমরা দেখেছিলাম রক্তাক্ত রবিবারে, তো তার পরিপ্রেক্ষিতে যে কাজটা শুরু হলো, সেটা কিন্তু ড্রেস রিহার্সালের কাজ করবে, যেটা আমি বললাম প্রিলিউড, তাই তো? এবং এটা এতটাই উত্তেজিত করেছিল 17 বিপ্লবকে, ঠিক আছে, যেখানে আমাদের এই একটা বিপ্লবের মহড়া বলে আমরা এটাকে চিহ্নিত করলাম। এবং লেনিন নিজে বলছেন, যদি পাঁচের বিপ্লব সম্পন্ন না হতো তাহলে হতোই না, 1900 আমাদের 17 বিপ্লব সম্ভব হতো না। একটা বিখ্যাত বই আছে E.H. কার, হিস্ট্রি অফ তোমার রাশিয়ান রিভলিউশন, ঠিক আছে, বা এই হিস্ট্রি অফ রাশিয়ার যেখানে রিভলিউশন পর্বটা ছিল, সেই খণ্ডে ইনি কিন্তু এই কথাটাকে সমর্থন করেছিলেন, ঠিক আছে। 1917 রুশ বিপ্লবের প্রাক্কালে কোন রাজবংশ যা রাশিয়ার সিংহাসনে ছিলেন এবং এ সময় জারিনা কে ছিলেন? এই যে একটা প্রশ্ন করা হয়েছে, প্রাক্কালে 17, 17 মানে হচ্ছে রোমানব বংশ, ঠিক আছে, যার দ্বিতীয় নিকোলাস। 17 বিপ্লবের সময় যার ছিলেন দ্বিতীয় নিকোলাস, তিনি রোমানব বংশের লোক ছিলেন, এবং যিনি জারিনা ছিলেন তার নাম ছিল আলেকজান্ড্রা। বেশি দেয় যে প্রশ্নটা আমাদের, যার কে ছিলেন রোমানব বংশের, যার দ্বিতীয় নিকোলাস, এটা চায়, এই কোশ্চেনটা বেশি চায়। প্র্যাকটিসের দেখবে, অনার্সের কোশ্চেনে দেখবে চাইছে রাশিয়ার জারের নামটা চাইছে। এখানে আলেকজান্ডার বলে দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধের জন্য, যদি কখনো কোশ্চেনটা দেয় তাহলে জানবে তোমরা জারিনা ছিলেন হচ্ছে আলেকজান্ডার। স্থলিপিনের প্রতিক্রিয়া, স্থলিপিন সংস্কার বা স্থলিপিন প্রতিক্রিয়া কি ছিল? এটা দেখো, আমি স্থলিপিনের কথা বলেছিলাম, কেরেনস্কির কথা বলেছিলাম। 1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ব্যর্থতার পর, যার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী পিটার স্থলিপিনের নেতৃত্বে রাশিয়ায় এক সন্ত্রাসের শাসন কায়েম হয়। স্থলিপিন যেটা করেছিল, প্রতিবিপ্লব দমন করতে চেয়েছিল। মানে প্রতিবিপ্লব বলা ঠিক নয়, যেটা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ঘটে, সেটা হচ্ছে যারা রাজতন্ত্রের বিরোধী, তাদের বিরুদ্ধে একটা ওনার সন্ত্রাসের শাসন ছিল। বলশেভিক দলের হাজার হাজার কর্মী ও নেতাকে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো হয়, এবং যার মাস্টার মাইন্ড ছিল হচ্ছে পিটার স্থলিপিন। কারাগার থেকে দাগি আসামিদের মুক্তি দিয়ে যার বিরোধী শ্রমিক কৃষকদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়, যে বলা হলো তোমাদের যারা অনেকগুলো খুন জখম করেছে, ডাকাতি করেছে, তাদের বললো তোমাদের ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের আক্রমণের লক্ষ্য হবে গিয়ে শ্রমিকদের মারতে হবে, সেই জন্য তোমাদের মুক্তি দেওয়া হলো। এই অন্ধকারাচ্ছন্ন অধ্যায়টাকে আমরা বলি স্থলিপিন প্রতিক্রিয়া। তো দেখো, লক্ষ্য করে, দ্বিতীয় নিকোলাসের সময় স্থলিপিন এই সন্ত্রাসটা চালিয়েছিল, তাই তো, যেটাকে আমরা বলি স্থলিপিন প্রতিক্রিয়া। এবার দেখো থার্ড সেকশন, রাশিয়ায় যখন আমাদের দ্বিতীয় নিকোলাসের রাজত্ব চলছে, ঠিক আছে, তিনি তার স্বৈরাচারী শাসনটাকে কায়েম রাখবার জন্য আমাদের কি বলবো একটা গুপ্ত পুলিশ বাহিনী তৈরি করেছিল, যার নাম থার্ড সেকশন। এবং এই সঙ্গে ছিল অবশ্য একটা গোয়েন্দা বাহিনী, যারা খবরাখবর আনতো। জেনারেল ড্যাঙ্কেনডর্ফের অধীনে এই গুপ্ত বাহিনী সারা দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। বিনা বিচারে কারাদণ্ড, হত্যা, নির্বাসন দ্বারা এই বাহিনী গুপ্ত সমিতিগুলি মেরুদণ্ড ভেঙে দেয়। সন্দেহ করছে কিন্তু প্রমাণিত নয়, কোনো বিচার নেই, তাদের ধরে হত্যা করা হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড, হাত পা ভেঙে জেলের মধ্যে ফেলে রাখছে, ঠিক আছে, এই থার্ড সেকশন দিয়ে কোর্ট। তাহলে থার্ড সেকশনের আরেকজন উঠে এলো, যার নাম হচ্ছে জেনারেল ব্যাঙ্কেনডর্ফ। তাহলে এদিকে স্থলিপিন, আর এদিকে ব্যাঙ্কেনডর্ফ, ঠিক আছে, চলছে, সন্ত্রাস চলছে। এবার দার্শনিকদের ভূমিকা কি ছিল এখানে? আমরা বলতে পারি যে লেখক, তাই তো, বা বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিল? বুদ্ধিজীবী বললে খুব ভালো হয়, কারণ এখানে সবাই কিন্তু লেখক। যদি আমি গোর্কি, দস্তয়েভস্কি, তুর্গেনিভ, টলস্টয়, পুশকিন, গোগোল ধরি, এরা প্রত্যেকেই কিন্তু সে অর্থে লেখক, বড় লেখক। এবং যদি বলো কার্ল মার্কস আর বুকানিন, ঠিক আছে, এরা সেই অর্থে দার্শনিক, কিন্তু কার্ল মার্কস ইহুদি,
কার্ল মার্কস জার্মানের লোক ছিলেন, যদিও জার্মান ছেড়ে চলে গেছিলেন। এখানে যেটা বলতে হবে, বইগুলোর কথার উল্লেখ করতে হবে। যেমন নিকোলাই গোগোল, গোগোল ওই সময়টাকে দুর্দান্তভাবে ধরেছিল গোগোলের লেখনের মাধ্যমে। আমরা যদি দেখি ওই সময় বিখ্যাত লেখক তাহলে হচ্ছে আইভেন তুর্গেনিভ, হুম, ফিওদর দস্তয়েভস্কি। যদিও ফিওদর দস্তয়েভস্কির লেখায় বিপ্লব ছিল, অবশ্যই বিপ্লব ছিল, কিন্তু মনস্তাত্ত্বিক বিপ্লব। এটা লেখা খুব কঠিন। যেমন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ঠিক আছে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, তারপর হচ্ছে আমাদের দি ইডিয়ট, এই যে দুটো বই বললাম খুব মনস্তাত্ত্বিক লেখা। তো এখানে যেটা দেখানো হয়েছে রুশ বিপ্লবের ক্ষেত্রটাকে দেখানো হয়েছে। আবার ধরো যদি আমি বলি আইভেন তুর্গেনিভের ফাদার্স অ্যান্ড সন, অসাধারণ লেখা। আবার যদি ধরি দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এখানেও কিন্তু মনস্তাত্ত্বিক লেখা এবং বিপ্লবটা বেঁচে ছিল, বিপ্লব অবশ্যই ছিল। তারপরে ছিল স্পোর্টসম্যান স্কেচেস, তাই তো, অসাধারণ লেখা, তাই না? বা আমাদের টলস্টয়ের যে লেখাগুলো, তার মধ্যে আমরা এই জারের শাসনের একটা খারাপ দিক দেখেছি, অ্যানা ক্যারানিনা, ঠিক আছে, দ্য রেজারেকশন, আরে বাবা, অসাধারণ লেখা, তাই তো। এবার আমি যার কথা বলছিলাম এখানে, ম্যাসিম গোর্কি, গোর্কিকে বলা যেতে পারে বিপ্লবটাতে কোনো দার্শনিক চেহারা বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উনি যায়নি, একটা সামাজিক দিক উনি তুলে ধরেছিলেন, যেমন মাদার, তাই না? এই মাদারে যে চরিত্রটা ছিল পাভেল, কি অসাধারণ একটা চরিত্র। যে পাভেলের মা, ঠিক আছে, পাভেলকে মানুষ করলো কি বলে, কি করে মানুষ করছে, যখন সেটা বিপ্লবী করে তুলছে, ইস্তাহারটা বিলি করে দিচ্ছে, তাই না? সাধারণ ব্যাপার। মাদারের পরে যদি ওনার যে এই সিরিজটা যে লেখা আছে, ওই আমরা বলি পৃথিবীর পথে, পৃথিবীর পাঠশালা, এখানেও কিন্তু উনি সেই বার্তা দিয়েছিলেন। তাহলে এই কমিউনিস্ট ঘরানা, কমিউনিস্ট যে এই সময়, তাকে নিয়ে যে চাঞ্চল্যকর যে লেখাগুলো ওরা লেখার পর একটা বৈপ্লবিক পরিমণ্ডল কিন্তু তৈরি করেছিল, ঠিক আছে। সবার লেখাতেই উঠে এসেছিল স্বৈরাচারী জারতন্ত্রের স্বরূপ, ঠিক আছে, এবং এই জারতন্ত্র সম্পর্কে জনমনে একটা প্রবল ঘেন্না তৈরি হয়, ঠিক আছে, এবং একটা নতুন চেতনার সঞ্চার করে। মার্কসকে প্রচণ্ডভাবেই আঁকড়ে ধরেছিলেন লেনিন, তাই না? এবং তার যে বৈপ্লবিক কার্যকলাপে পুরো দমেই মার্কস ছিলেন, মার্কসের রোল মডেলটাকেই কাজে লাগিয়েছিলেন, তাই তো। কিন্তু একটা স্বকীয়তা ছিল, কিছু তোমার কি বলবো নিজের মতো করে নতুন কিছু উনি দিয়েছিলেন, যেমন নিউ ইকোনমিক পলিসিতে আমরা দেখেছিলাম, এনইপি। পুরুষ শ্রমিকদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কারণ দিনের পর দিন তারা পরিশ্রম করে, ঘন্টার পর ঘন্টা, এবং যে পরিবেশের মধ্যে ফিরে আসে অস্বাস্থ্যকর একটা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, ঠিক আছে। তার মধ্যে ওদের পরিশ্রমের জ্বালা জুড়োতে, ঠিক আছে, একটু সস্তার মদ খেত ওরা, তার নাম ছিল ভদকা, ঠিক আছে। এবং অনেক রকম কুঅভ্যাস যেটা হয়, মানে মদ্যপান করার পর যা হয় আনুষঙ্গিক, সেগুলোর মধ্যে ঢুকছিল। এবং একটা সংগঠন গড়ে তোলার কোনো অধিকার তাদের মধ্যে আর জন্মাচ্ছিল না, ঠিক আছে। স্বল্প বেতন, একটা অস্বাস্থ্যকর পরিবেশ, ঠিক আছে, এবং নৈতিক জীবনটাও ওদের সঙ্গে ছিল না, যেখানে সন্তানদের মানুষ করা দুর্বিষহ হয়ে গেছিল। এবং সেই সংখ্যাটা বলছে 25 লক্ষ, তাই তো, 25 লক্ষ এই শ্রমিকের অবস্থা এরকম খারাপ ছিল। আমরা যদি কখনো পড়ি স্পোর্টসম্যান স্কেচেস, বা আমরা যদি পড়ি আমাদের ফাদার্স অ্যান্ড সন, বা আমরা যদি মাদার পড়ি, এটা খুব ভালো করে আমরা দেখতে পাবো। বেশ, মার্চ বিপ্লব, মার্চ বিপ্লব হয় 17 খ্রিস্টাব্দের 13ই মার্চ। এরা যা নিকোলাসকে যখন পদত্যাগ করতে ওরা বাধ্য করে, ঠিক আছে, এবং 300 বছরের রোমানব বংশের শাসন অবলুপ্ত হয়ে যায়, যেটা যার দ্বিতীয় আলেকজান্ডার ছিলেন, আমাদের এই দ্বিতীয় নিকোলাস ছিল, সব এদের সে গৌরব বা ভালো দিক খারাপ দিক যা বলো সবই মুছে যায়। একটা অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় আমাদের কত 13ই মার্চ। এবং 17 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লব প্রথম পর্যায়ে সমাপ্ত হয়। এই বিপ্লবটা ছিল অবশ্যই রক্তপাতহীন একটি বিপ্লব। তাহলে রুশ বিপ্লবের কোন বিপ্লবকে বলা হয় রক্তপাতহীন বিপ্লব?
তখন হবে 17 মার্চ বিপ্লব। মনে থাকবে 1917 মার্চ বিপ্লব। এবার আসছে শ্বেত সেনা। তাহলে রাশিয়া যখন কমিউনিস্টের লাল ফৌজ তৈরি হলো, তাই না? লেনিনের লাল ফৌজ। কিসের ভয় ওই সাহসী মন, লাল ফৌজে লাফিয়ে হই পা, তাই তো বলা হয়েছিল। নীল পাহাড় লাফিয়ে হই পা। তাহলে লেনিনের এই যে তার ভাবনা, যেটা উচ্চারণ করেছিল আমাদের মাও জেদং বা মাও সেতুং, যা বলো তোমরা, এই ভাবধারাটা তৈরি হয়েছিল আমাদের এই লাল ফৌজের দ্বারা। এই লাল ফৌজের হয়ে যে লড়াই করেছিল সেটা ছিলেন আমাদের ট্রটস্কি, মনে থাকবে। এবং তিনি যুদ্ধে কিন্তু যুদ্ধটাকে রাশিয়াকে জয়যুক্ত করেন। এবার তাকে আটকাবার জন্য একটা প্রতিদল তৈরি হয়েছে, প্রতি বিপ্লবী দল, যেটাকে আমরা বলি শ্বেত সেনা। ঠিক আছে? মেনসেভিক জাততন্ত্রের সমর্থক, অভিজাত সম্প্রদায়, ধর্মযাজক, বিতাড়িত সেনাপতি, ধনী কৃষক, উলাক সম্প্রদায় এবং বেশ কিছু আমাদের ক্ষুব্ধ শ্রমিক এর মধ্যে ছিল। ক্ষুব্ধ শ্রমিক এর মধ্যে ছিল। ঠিক আছে? বেশ। লাল ফৌজ মানে আমি আগেই বলেছিলাম লেনিনের যে বাহিনী, ঠিক আছে, রুশ শ্রমিকদের নিয়ে গঠন করা হয়েছিল। এবং এরা যেহেতু লাল পতাকা ইউজ করতো, তাই এদের কিন্তু বলা হতো লাল ফৌজ। ঠিক আছে? ট্রটস্কির নামটা আমি অনেকবার 4 থেকে 5 বার বললাম। ওই ট্রটস্কি কিন্তু জয় যুক্ত করেছিল এবং লেনিনের পরে যাকে ভাবা হয়েছিল যিনি ক্ষমতায় আসবেন, ট্রটস্কি, তাকে কিন্তু ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। উনি পরিবার পরিজন নিয়ে পালিয়ে গিয়েছিলেন মেক্সিকোয় এবং সেখানেই তাকে কথিত আছে আমাদের স্ট্যালিনের লোকেরা ভারী হাতুড়ি দিয়ে ওনার মাথায় আঘাত করে ওনাকে মেরে ফেলে। তারও আগে আক্রমণ হয়েছিল, তিনি ওই বন্দুক দিয়ে গুলি চালিয়ে কোনো রকমে পরিবারবর্গকে রক্ষা করেছিলেন। কিন্তু রুশ বিপ্লবের অ্যানালিসিস যারা করেছিলেন বড় তাত্ত্বিক নেতাদের মধ্যে উনি অবশ্যই থাকবেন। কিন্তু তোমরা যদি কোনো কমিউনিস্টকে জিজ্ঞেস করো যে এই লেনিনের পরে এই ক্ষমতা কার হাতে গেলে ঠিক হতো, ঠিক আছে, যে 4 জনের পাওয়ার কথা ছিল, ওরা কিন্তু উত্তর দেবে না, যোগ্য ব্যক্তি হিসেবে স্ট্যালিনই পেয়েছে, স্ট্যালিন ছিল বলেই রাশিয়া রক্ষা পেয়েছে। ট্রটস্কি আলটিমেটলি ক্ষমতালোভী হয়ে যেত। কিসে কি হতো, চান্স অ্যান্ড প্রবাবিলিটির অঙ্ক এখানে খাটবে না। আলটিমেটলি এটাকে তোমার মেনে নিতে হবে, এক ট্র্যাজিক নায়ক ট্রটস্কি। বেশ। এবার চেকা হচ্ছে এই কোশ্চেনটাও প্র্যাকটিস সেটে দেখবে ভরে গেছে। তাহলে আমি যেমন ভাবে বললাম এই নারদনিক, নিহিলিস্ট, ডুমা, মির, এই যে রাশিয়ান টার্ম দিয়ে বলছিলাম যেগুলো কোশ্চেন হয়, তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে চেকা মানে হচ্ছে সেই গুপ্ত পুলিশ বাহিনী, ঠিক আছে, যেটা বিপ্লবের সময় জারের মদতপুষ্ট এবং যারাই গুলি চালিয়েছিল কাদের ওপরে, সে ফাদার জ্ঞাপন যখন ওই 6,000 শ্রমিককে নিয়ে আমাদের পেট্রোগ্রাডে গিয়েছিল শীতকালীন প্রাসাদের দিকে তাদের অভাব অভিযোগগুলো নিয়ে কথা বলতে, ওইখানেই চেকা বাহিনী গুলি চালিয়েছিল। ঠিক আছে? রক্তাক্ত রবিবার। এবার দেখো, প্রতি বিপ্লব অন্তর্ঘাতের মোকাবিলা করা ওরা চেয়েছিল। ঠিক আছে? সরকারি হিসেব এটা বলছে চেকার নির্দেশে ওরা জনগণ মানে কৃষক আর শ্রমিককে মেরেছিল 6,300 জনকে। ঠিক আছে? তবে লক্ষ্য করে দেখো কিরকম ফরাসি বিপ্লবের সঙ্গে মিল আমরা যেটা দেখেছিলাম। ঠিক আছে? যে বাস্তিল দুর্গের পতন, এই বাস্তিল দুর্গে ওদের আটকে রাখছে, কখনো বিনা বিচারে ওদের হত্যা করছে, তাই তো? এবার আসছে লেনিনের এপ্রিল থিসিস, সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই ঘটনা। এপ্রিল থিসিস কিরকম? যখন তিনি জারের শাসনের অবসান ঘটালেন, 300 বছরের রোমানব বংশের পতন ঘটালেন এবং পতন ঘটিয়ে যখন প্রজাতন্ত্র সরকার তৈরি করলেন 1917 সালে, সেখানেই কিন্তু বিপ্লবের কার্য সম্পন্ন হয়। এবং তার যে থিসিস, যে মাসের হিসেবে উনি এটাকে ব্যক্ত করেছিলেন, মাসটা ছিল এপ্রিল। ঠিক আছে? একদম সহজভাবে বললাম। এবার পয়েন্ট করে যেটা তোমাদের বলতে হবে যে উনি আমাদের এপ্রিল থিসিসে বুর্জোয়া সরকারকে
উৎখাত করে শ্রমিক, কৃষক, সৈনিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তাহলে ফরাসি বিপ্লবের সঙ্গে যখনই তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে অনার্সকে, অনার্স পিজি যারা আছো, যে ফরাসি বিপ্লবের সঙ্গে রুশ বিপ্লবের যখন বিপ্লব সম্পন্ন হয়েছিল তার বেসিক পার্থক্যটা কি? দেখো, ফরাসি বিপ্লবে বুর্জোয়ার মধ্যে ধরা হয়েছিল কৃষক শ্রমিককে, যেটা আমি তোমাদের ফরাসি বিপ্লব পড়াতে গিয়ে বারবার বলেছিলাম। কিন্তু রুশ বিপ্লবে বুর্জোয়া মানে যে বুদ্ধিজীবী শ্রেণী, যে ধনী বণিক শ্রেণীকে রেখেছিল, তার মধ্যে ওরা শ্রমিক কৃষককে রাখেনি। তাহলে শ্রমিক কৃষককে কি করেছিল? বুর্জোয়া থেকে বিচ্ছিন্ন করেছিল, বরং বলেছিল যে বুর্জোয়াদের কি করে দাও, সরিয়ে দাও, বুর্জোয়ারা থাকবে না, সে জায়গায় থাকবে কারা? কৃষক শ্রমিকের মতো সাধারণ মানুষ। ক্লিয়ার? তাহলে এখানে লেখককে রাশিয়ান লোকেরা বুর্জোয়া ধরেনি, বুদ্ধিজীবীকে বুর্জোয়া ধরেনি। এটা কিন্তু ফরাসি বিপ্লবের সঙ্গে একটা বড় রকমের বেসিক পার্থক্য। অনার্স স্টুডেন্ট, আমি আবারও বলছি, অনার্স স্টুডেন্টের উত্তর কখনো মুখস্থ করা নয়। লম্বা লম্বা উত্তর 20 নম্বরের আমরা যা পরীক্ষা দিয়েছি, সে উত্তর মুখস্থ করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এটা পাশে চলতে পারে, বড় জোর মাসে চলবেই না। এখানে তোমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে, বুঝলেই তুমি উত্তর করতে পারবে, আর না বুঝলে তুমি উত্তর করতে পারবে না। ঠিক? তাহলে বুঝতে পারলে এই যে জায়গাটা আমি রেড কালারে মার্কিং করলাম, তাহলে সর্বহারার এক নায়কতন্ত্র, যেটা তো আমাদের এই দার্শনিকরাও প্রায় বলে গেছিল, তাই না, যে আমাদের হাতে সাধারণ মানুষের হাতে উঠে আসবে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কি সর্বহারার কথা উচ্চারিত হয়েছিল? অবশ্যই হয়েছিল, যাকে আমরা সাকুলোত বলেছিলাম। কিন্তু যেভাবে বুর্জোয়া শ্রেণী বিপ্লব ঘটালো, সাকুলেতরাও নেতৃত্ব নিল, সাকুলেতরাও মরলো, কিন্তু সেই অ্যাচিভমেন্ট কৃতিত্বতে কি পেল? ওরা 2 নম্বর সেকশনেই রয়ে গেল। একে হলো বুর্জোয়া বিপ্লব, দুয়ে হলো হচ্ছে সাকুলোত বিপ্লব। কিন্তু সেটা রাশিয়ান বিপ্লবে হলো না। রাশিয়ান বিপ্লবে যেটা হলো সেটা হচ্ছে সম্পূর্ণভাবে সর্বহারাদের বিপ্লব হল। ঠিক? তাহলে এদেরকে কি বলা হলো? প্রলেতারিয়েট। কমিউনিস্ট হতে গেলে তোমাকে অনেস্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই। আবার কম কম অনেস্ট হলে লোকে কমিউনিস্ট হয়ে যাবে, তাও কিছু নেই। বুঝতে হবে, তত্ত্বটাকে তোমার ভালো করে বুঝতে হবে। তাহলে সর্বহারার একনায়কতন্ত্র হচ্ছে এপ্রিল থিসিসের মূল কথা। ঠিক আছে, এটাকেই কিন্তু এতগুলো কথার মধ্যে তোমার খুঁজে বার করতে হবে, ওটাই অ্যান্সার নেবে। বেশ, শান্তি, জমি ও রুটির ঘোষণা, এটা হচ্ছে লেনিনের বলা যেতে পারে যে শেষ কয়েকটা বিপ্লবের সময় বাণীর মধ্যে এটা, যেটা বলল যে আমরা যে কর্ম করব সেটা শোষণ না হোক, আমরা শোষণ না করে যে কাজটা করব তার উদ্দেশ্য একটাই থাকবে, যে আমাদের রুটি থাকবে, কৃষকদের কাছে থাকবে জমি, সাধারণ মানুষের কাছে থাকবে জমি, দরকার হলে সাধারণ মানুষ কৃষকে পরিণত হবে। এবং যারা কর্মী, তারা ক্লার্কই হোক, তারা তোমার যে কোনো কর্মই করুক, তাদের মধ্যে আর কোনো ডিভিশন থাকবে না, কোনো সেকশন থাকবে না, সবকিছুকে একসঙ্গে নিতে হবে। যে কথাটা একজন আমাদের কি বলবো প্রেসিডেন্ট ওখানে কমরেড বলে সম্বোধন করে, কোনো কৃষককে, কোনো কৃষক আবার প্রেসিডেন্টকে সম্বোধন করে কমরেড বলে। এরকম যে একটা সমাজতান্ত্রিক ভাবধারা চিন্তাই করা যায় না, তাই তো? তাহলে শ্রমিক, কৃষক, এই দুটো হচ্ছে মেন। এর সঙ্গে এলো কারা? এর সঙ্গে এলো হচ্ছে সৈনিক যারা যুদ্ধ করেছিল, তাই তো? এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে উনি বললেন যেটা হচ্ছে সর্বহারাদের একনায়কত্ব। যারা দেখবে তোমাদের বাড়িতে বা সেই সময়টা খুব ভালো করে লক্ষ্য করেছো, তারা প্রচুর বই পড়তো, মানে যারা সোকল, আমি দলটার নাম এখানে নিচ্ছি না, উচ্চারণ করছি না, কমিউনিস্ট বলে বলছি, তারা পড়তো আমাদের পৃথিবীর পাঠশালায়। ঠিক আছে, দুনিয়া কাঁপানো 10 দিন, মার্কসের ডাস ক্যাপিটাল, আরে ক্যাপিটাল পড়তো, ইংরেজি বাংলা পড়তো। ভালো ভালো, এইসব লোকেরা যখন ইংরেজি পড়াতো, মানে টিচার হয়ে অসাধারণ পড়াতো, অঙ্ক করাতো। তখন দেখবে যে এই লোকগুলো, ওই যারা বই পড়েছে, কাজ করেছে, তারা চেষ্টা করেছে, তাদের মধ্যে মানে ডিসঅনেস্টিটা চট করে আসেনি। আস্তে আস্তে যখন দেখা গেল যে এই বই পড়া থেকে ওরা সরে গেল, মানে বুঝতেই পারলো না ওরা কি, তখন কিন্তু তাদের আন্দোলন মধ্যে আবার সে একনায়কতন্ত্রটা ফিরে ফিরে এলো।
এটা আমি ভারতবর্ষের একটা স্ট্রাকচারের কথা বলছি, যার জন্য তাদের কিন্তু আমাদের পরাজিত সৈনিকের মতো বিদায় নিতে হবে, তাই তো, আমাদের ডারউইনের তত্ত্ব অনুযায়ী। এখানে রাশিয়া আমাদের এই রুটি জমি এবং একই সঙ্গে শান্তির কথা যেটা বলেছিল, সেখানে সর্বহারাদের শান্তির কথাই বলেছিল, এবং শ্রমিকদের রুটি এবং সেই শ্রমিকদের রুটি কেড়ে নিতে পারবে না, এবং যারা কেড়ে নেবে তাদেরকে কি করা হবে, একটা আমাদের এই বিপ্লবী দল তাদের শাস্তি দেবে। ঠিক এইভাবেই আমাদের তৈরি হলো শান্তি জমি রুটি, আমাদের ইতিহাস এবং বলশেভিকদের জনপ্রিয়তা রাশিয়া পেরিয়ে সারা বিশ্বের কাছে ছড়িয়ে গেল। নেক্সট, রাশিয়া কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? এটা মনে রাখবে, ব্রেট লিটভস্কের সন্ধি, 1918। এটাকে বলা হয় রাশিয়ার একটা বড় টার্নিং পয়েন্ট। রাশিয়া যে পরিমাণে যুদ্ধ করতে গিয়ে সৈন্য ক্ষয় করেছিল, অর্থ হ্রাস করেছিল, রাশিয়ার অর্থনীতি নষ্ট হয়ে গেছিল, সেখানে লেনিনের এই কথাটা ছিল যে আমরা কেন যুদ্ধ করব, যুদ্ধ আমাদের কি দেবে, আমরা কি সেই যুদ্ধের পরিস্থিতিতে আছি, সেই পরিমাণ সম্পদ আছে যেখানে শ্রমিক কৃষক তোমার অর্থভুক্ত কখনো খেতেই পাচ্ছে না, মানায় না রাশিয়ার পক্ষে এই যুদ্ধ। এই বার্তাটা এমন জায়গায় গেছিল যে সেখান থেকে আমাদের পুরোপুরি বাধ্য হয়েছিল যুদ্ধ থেকে সরে আসতে, ঠিক আছে, সরে দাঁড়ায়। বিপ্লবোত্তর রাশিয়া সর্বাগ্রে দরকার ছিল অভ্যন্তরীণ পুনর্গঠন, যে পুনর্গঠনই হয়নি, তবু রাশিয়া যুদ্ধ করতে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, ঠিক আছে। পররাষ্ট্রের যে শান্তি, পররাষ্ট্র ক্ষেত্রে যে শান্তি, সেটাও রাশিয়া আনতে পারেনি। যখন এই চাপ বলশেভিক বিপ্লবীরা দিল, তখন কি হলো, রাশিয়া হাত তুলে দিয়ে বলল যে আমরা আর যুদ্ধ করব না। তখন ব্রেট লিটভস্কের সন্ধি জার্মানির সঙ্গে করে 18 সালে ওরা যুদ্ধ থেকে সরে দাঁড়ালো, ঠিক আছে। বলশেভিকরা সাফল্য পেয়েছিল কেমন, তাই তো। এখানে যে তুমি সব ভুলে গিয়ে একটাই কথা বলো, সেটা হচ্ছে লেনিনের বলিষ্ঠ নেতৃত্ব, তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে। লেনিন না হলে হতো না তো। লেনিন যখন বিপদ বুঝেছিল তখন তো দেশ থেকে চলে গিয়েছিল, তখন দেশ থেকে চলে গিয়ে কাজ থামায়নি, প্রাবদা বলে একটা ম্যাগাজিন চালিয়েছিল, তাই না। মানে বলছে যে অ্যাকচুয়ালি মার্কসের থিওরিটাকে আত্মস্থ করে বিপ্লবের একটা নতুন রূপ দেওয়া, এবং সবটাই কিন্তু কপি বুক মার্কস ছিল না, ওই পরিস্থিতি অনুযায়ী কিছু তার নিজস্ব স্টেপ ছিল। ক্লিয়ার। নাম্বার ওয়ান, এখানে যতগুলো চয়েস আছে, আজ উত্তর হবে লেনিনের বলিষ্ঠ নেতৃত্ব। আরেকটা কি হতে পারে, জার শাসনের দুর্বলতা, যেখানে জনমানস থেকে জার হারিয়ে গেছিল। আবার দেখো, লুহাব আর কেরেনেসি যখন শাসন করলো, সেটা একটা সন্ত্রাসবাদী শাসন, সেটাও চললো না। এটা কারণ, কিন্তু এটা দুর্বল কারণ, খুব সলিড কারণ নয়, ঠিক আছে। এবার যুদ্ধের কাজে যখন যার জড়িয়ে পড়লো, তখন জনসমর্থন হারিয়ে গেল, এটা একটা কারণ ছিল। বলশেভিকরা এই কথাটাও বলেছিল। আর একটা ছিল, প্রতি বিপ্লবরা কখনই জনগণের কাছে আসতে পারেনি। তার মানে প্রতি বিপ্লবীদের সবচেয়ে বড় উইকনেস ছিল জনসমর্থন না পাওয়া। হাতে ওয়েপন্স আছে কিন্তু জনগণের সমর্থন নেই, সেটাকেও লেনিন ওভারকাম করেছে, ঠিক আছে। বলশেভিক বিপ্লব বলছে কোথায় সংগঠিত হয়, তাই তো। এটা তো বুঝতেই পারছো, আমাদের 17 খ্রিস্টাব্দে, আমাদের নভেম্বরে রাশিয়ায়। এবং এটাও জানবে যেখানে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং সর্বহারাদের হাতেও কি আসে, আমাদের অধিকার আসে। এবার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলশেভিক বিপ্লব, এটা আমি অনেকবার উচ্চারণ করেছি, সেটা হচ্ছে, আমরা বলতে পারো যে সাম্যবাদী ইউরোপ তৈরি করার দায়িত্ব যদি একা কেউ নিজের হাতে তুলে নেয়, সেটা কিন্তু আমি বলবো ফরাসি না, এটা হচ্ছে রাশিয়া, অবশ্যই রাশিয়া, ঠিক আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সমীহ আদায় করেছিল রাশিয়া। কেন? সমাজতন্ত্র, যে সমাজতন্ত্রের ভয় কে না পেয়েছে, ব্রিটিশরা পেয়েছে, ফরাসিরা পেয়েছে, এবং বিশ্বত্রাস হিটলারও পেয়েছে। কারণ তাকে সমর্থন করতে এগিয়ে এসেছিল যে দেশগুলো বড়, জনসংখ্যা বেশি, অথচ ক্ষুধা তৃষ্ণায় তারা কাতর, তাই তো। এই দেশগুলোর মধ্যে অবশ্যই পড়ে ভারত, এই দেশগুলোর মধ্যে পড়ে চীন, তাই তো, এই দেশগুলোর মধ্যে পড়ে ভিয়েতনাম,
এরা সবাই রাশিয়ান মডেলে উদ্বুদ্ধ হয়েছে। এটা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা বড় প্রভাব। রাশিয়া ভারতবর্ষের সংগ্রামশীল জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছিল যখন আমরা দেখেছিলাম যে এই আমাদের লেনিনের নেতৃত্বে সমাজবাদী বিপ্লব তৈরি করেছিল। তাতে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন, আমাদের পরাধীন ভারতের কমিউনিস্ট আন্দোলন 1920-র দশকে জনপ্রিয় হয়েছে। ঠিক এটা মনে রাখবে। আরেকটা হচ্ছে ইউরোপের যে ধনতন্ত্র ছিল, তার ধনতন্ত্রের বিরুদ্ধে একটা বড় রকম প্রতিবাদ করেছিল আমাদের এই সর্বহারাদের দল, এবং সমাজ ব্যবস্থাটাকে একটা বড় রকমের চ্যালেঞ্জ জানিয়েছিল। উপনিবেশ বিরোধী যে একটা মুক্তি আন্দোলন হতে পারে, সেটা রাশিয়া করে দেখাতে পেরেছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে পড়বে। ইন্টারন্যাশনাল রিলেশনে রাশিয়ার এই ভূমিকা। এবার রাশিয়ার অভ্যন্তরে কি পরিবর্তন হয়েছিল, তাই না? মনে রাখবে, এখানে গির্জাতে যে একটা পোপের শাসন বা ওই যাজকদের ব্যাপার থাকে, রাজ কর্মচারী অভিজাত এরা সব শাসন ক্ষমতা সব হারায়, এদের সাধারণ মানুষে পরিণত করে, এবং সেই জায়গায় ব্যক্তি মালিকানা, ব্যক্তিগত মুনাফা নীতি সব হারিয়ে যায়। এখানে উৎপাদন আর বন্টন এই ব্যবস্থায় রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হয়, কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকায় চলে যায় কারা? কৃষক আর শ্রমিক। মনে থাকবে, এটা একটা বড় প্রভাব। যুদ্ধকালীন সাম্যবাদ বা সামরিক সাম্যবাদ, তা লক্ষ্য করে দেখো যে রাশিয়ায় তো যুদ্ধ হয়েছিল 18 থেকে 21, এবং যুদ্ধ করতে করতেই ওরা কিন্তু সাম্যবাদটাকে প্রতিষ্ঠা করে দিয়েছিল, এবং সেটা লেনিনের নেতৃত্বে হয়েছিল। এবং লক্ষ্য করে দেখো, সেই যেটা চলতে চলতে অর্থনীতিকে একটা তোমার ভালো জায়গায় দাঁড় করিয়ে দিল, যখন প্রথম বিশ্বযুদ্ধ থেকে ওই লিটভসকে সন্ধি স্বাক্ষর করিয়ে সরে আসতে বলল আমাদের রাশিয়াকে, এবং এরকম একটা জায়গায় আমাদের কি বলবো, অর্থনীতির প্রত্যেকটা শাখায় রাষ্ট্রের ক্ষমতাটা কায়েম হলো, কিন্তু সেটা একটা সাম্যবাদী রাষ্ট্রের ক্ষমতা কায়েম। এটা হচ্ছে মানে সামরিক সাম্যবাদটা কি বলবো, যুদ্ধের মাধ্যমে যুদ্ধ বন্ধ করে সাম্যবাদটাকে প্রতিষ্ঠা করা হলো, অর্থনৈতিক একটা সাম্যবাদ। সেই জন্য এটাকে যুদ্ধের মাঝখান থেকে যুদ্ধ থামিয়ে দিয়ে সাম্যবাদটাকে প্রতিষ্ঠা করা হলো অর্থনৈতিক সাপোর্টে, তাই এটাকে আমরা বলবো সামরিক সাম্যবাদ। নিউ ইকোনমিক পলিসি, তাই তো? কৃষি এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে এটা একটা রোল মডেল কাজ ছিল আমাদের এই বিখ্যাত ব্যক্তি লেনিনের। সময়টা 1921, মানে 17 সালে তিনি ক্ষমতায় আসার 4 বছর বাদে, তাই তো? এবং উনি যেটা করে দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের ওই মালিকানা ব্যাপারটাকে অনেক গৌণ করে দিয়েছিলেন। দুর্বল কৃষক সবল কৃষককে এক জায়গায় এনেছিলেন। কৃষি জমিতে চাষবাস কম হলে আর একটা কৃষি জমিতে ভালো চাষ হলে দুটোকে এক জায়গায় মার্জ করেছিলেন, তাই তো? যাতে একটা অ্যাভারেজ কি হয়, উৎপাদন হয়। এবং এটাও বলবো, যে অবস্থায় একটা কৃষক অভ্যুত্থান হচ্ছিল, বারবার করে কৃষক বিদ্রোহ হচ্ছিল, আমাদের এটাও দেখেছিলাম যে আমরা ধনতন্ত্রের উপরে একটা চাপ আসছিল, তাই তো? সেই সময় উনি সাম্যবাদটা তৈরি করে একটা মিশ্র অর্থনীতি তৈরি করেছিল, যেখানে কৃষি এবং শ্রম, মানে কৃষক আর শ্রমিকদের উপরে জোর দেওয়া হয়েছিল। একটা সর্বহারাদের তোমার কি বলবো প্রতিষ্ঠা করেছিল আমাদের অর্থনীতিতে। এটাই হচ্ছে তার মেনলি নিউ ইকোনমিক পলিসি, এবং এই এনইপির মধ্যে পড়ে তার যৌথ খামার ব্যবস্থা। লিখে দিচ্ছি এখানে, যৌথ খামার। আর একটা হচ্ছে কোল খোঁজ। ঠিক আছে, নতুনত্ব কি ছিল এর মধ্যে? মনে রাখবে, এই যে সবকিছুই রাষ্ট্রীয়করণ হয়েছিল, যত জমি কারখানা সব। এবং উনি এখানে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দিয়েছিল কিছু কিছু জায়গায়, যারা মনে করেছিল অর্থ সরকারকে দেবে, তাই তো? সাম্যবাদ থেকে বিচ্যুতি নয়, একে একটা বিশেষ প্রয়োজনে গড়ে ওঠার জন্য করেছিল, তাই এটাকে প্রয়োজন ভিত্তিক সাম্যবাদও বলা হয়, বা মিশ্র অর্থনীতিও আমরা বলতে পারি। ঠিক আছে, প্রয়োজন ভিত্তিক সাম্যবাদ বলতে বলতেই চলে এলো
তাহলে এনইপির একটা বড় ফল ছিল প্রয়োজন ভিত্তিক সাম্যবাদ। 1921 সালে হয়েছিল। কি হয়েছিল? প্রয়োজনের ভিত্তিতে অর্থনৈতিক নীতিকে কাজে লাগানো হয়েছিল। এখানে বলছে যে প্রয়োজনের ভিত্তির কথা কোনোদিনও মার্কস বলেননি। তাই অনেক ঐতিহাসিক বলেছে যে লেনিন তাহলে এখানে মার্কসকে অনুসরণ করলো কি করে, সেখানে মার্কসের মতাদর্শ থেকে ক্ষুণ্ণ হলো। আমি শুরুতে বলেছিলাম, শেষেও বলছি যে এটা প্রয়োজন ছিল। তৎকালীন রাশিয়াতে এটা না করলে আর রাস্তা ছিল না। ঠিক? যাই হোক, তাহলে আমরা ওভারঅল সমস্ত রাশিয়ান বিপ্লবের তথ্যগুলো আমরা দিলাম। কোয়েশ্চেনগুলোকেও একটু আলোচনা করে দিলাম, কি কি টপিক বা কি কি জিনিস রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা বলবো এরপর যে নবরূপে রাশিয়া তৈরি হলো, সেই রাশিয়াকে আমরা দেখতে পাবো আমাদের পরবর্তী অধ্যায় বা আমাদের অনার্সের যেটাকে বলি শেষ অধ্যায়, শেষ চ্যাপ্টার। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাবো একদিকে ফ্যাসিবাদ, একদিকে নাৎসিবাদ, এবং এই সময়ের মধ্যেই আবার শুরু হয়ে যাওয়া আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ।